এই বিপ্লবের যে প্রেক্ষিত সেটা আলোচনা করতে গেলে 1905 সালে রাশিয়াতে যে বিপ্লব হয়েছিল, যে বিপ্লব শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়, এই তখনকার সময়ে যে টার্ময়েল তৈরি হয় সেই টার্ময়েল কন্টিনিউ করতে থাকে। সেই টার্ময়েল কিন্তু কোনো সময়ে থেমে যায়নি। এই কন্টিনিউয়াস যেটা হতে থাকে, এর ফলে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং দেশের নানা অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত সমস্যা, এগুলি একটা টার্বুলেন্স সেখানে হতে থাকে, একটা টার্ময়েল হতে থাকে। তো রাশিয়ায় এইভাবে 1912 সালে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, RSDLP, রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি, এই নামে যে পার্টিটি ছিল, সেই পার্টি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা পার্টির নাম থাকে বলশেভিক, আর একটার নাম হলো মেনশেভিক। এবং এই পিরিয়ডে পার্টির অভ্যন্তরের যে কম্বিনেশন, সেখানে কিন্তু মেজরিটি মাইনরিটি, কিন্তু কখনো মাসের মধ্যে বলশেভিকদের প্রাধান্য থাকলেও মেনশেভিকদেরও যথেষ্ট প্রাধান্য ছিল। এবং মেনশেভিকরা ওই 5 সালের যে বিপ্লব, সেই বিপ্লবের সময়ে সাধারণ মানুষের এবং সৈন্যবাহিনী এবং কৃষক, শ্রমিক, তাদের এই তিন পক্ষের একসঙ্গে কম্বাইন্ড হয়ে সোভিয়েত ফরমেশন হয়। সোভিয়েত মানে হলো বিভিন্ন ধরনের গণ আন্দোলন, সামাজিক সমস্যা, সংকট, এগুলিকে নিয়ে আন্দোলন করার হাতিয়ার সোভিয়েত। এই সোভিয়েত ফরমেশন যখন হয়, এই সোভিয়েতটা কন্টিনিউ করতে থাকে বিভিন্ন প্রান্তে প্রান্তে। পিপলের একটা স্ট্রাগলের হাতিয়ার হিসাবে, স্ট্রাগলের উইপন হিসাবে এটা রাশিয়াতে মানে ব্যাপকভাবে বিস্তার হয়ে থাকে। এবং এটা একটা বিরাট পর্যায় পর্যন্ত এর মধ্যে কাডেটরা এবং সোশ্যালিস্ট রেভলিউশনারি এবং মেনশেভিক, এরা প্রত্যেকেই এর মধ্যে পার্টিসিপেট করে এবং সবাই এর সোভিয়েতকে কন্ট্রোল করত। তো রাশিয়ার যে ফেব্রুয়ারি বিপ্লব হয়, সেই ফেব্রুয়ারি বিপ্লবের আগে পর্যন্ত মেনশেভিকেরাই সোভিয়েতগুলিকে প্রাধান্য বিস্তার করে রেখেছিল, তাদেরই কন্ট্রোলে ছিল বেশি। বলশেভিকদের হাতে ছিল একটা যথেষ্ট পরিমাণে, কিন্তু যথেষ্ট সংখ্যায়, কিন্তু তারা পুরো সোভিয়েতগুলিকে পুরোপুরি কন্ট্রোল করতে পারেনি তখনও। ফলে তারা রাশিয়াতে যে ডুমা তৈরি হয়েছিল, পার্লামেন্ট, এই ফেব্রুয়ারি বিপ্লবের পরে, সেই পার্লামেন্টে তারা করত, মানে অংশগ্রহণ করত এবং ডুমাতে তারা মানে সংগ্রাম করতে শুরু করতো বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু একটা পর্যায়ে এমন হয় যে মানে নানা ধরনের টার্ময়েল হতে থাকে, নানাভাবে প্রভাব বিস্তার এবং বিপ্লবী রাজনীতির প্রভাব বিস্তার, এগুলির সংগ্রাম চলতে থাকে। একটা পিরিয়ডে ধীরে ধীরে বলশেভিকেরা সোভিয়েতগুলির উপরে মানে প্রাধান্য বিস্তার করে। যখন করে, তখন তারা একটা স্লোগান তুলল, ডুমায় যে ছিল সেখানে যে তারা ক্ষমতা পরিচালনা করত, সেখান থেকে বেরিয়ে এসে সোভিয়েতের হাতে ক্ষমতা দেওয়ার জন্য বলল, অল পাওয়ার টু সোভিয়েত, এই স্লোগান তুলল। এই স্লোগান তোলার মধ্য দিয়ে তারা তখন এই মানে রাষ্ট্র ক্ষমতা
আবার দখল করার মতো একটা অবস্থার মধ্যে এলো। ফেব্রুয়ারি বিপ্লবের কথা তো বলি। ফেব্রুয়ারি বিপ্লব হলো বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব। এই বিপ্লবটা তাদের মধ্যে দিয়ে মানে কারেন্সকি ক্ষমতায় আসে, তার মাধ্যমে এই ক্ষমতায় থাকাকালীন এটাকে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব বলা হয়। কিন্তু বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের যে প্রতিশ্রুত যেসব ছিল আপনার এই প্রতিশ্রুতিগুলি ছিল, কোনোটাই এরা পালন করে না। যুদ্ধ বন্ধ করা, শান্তি নিয়ে আসা, তারপরে জমি মানে এদের সাধারণ মানুষকে পিজানদেরকে জমি দেওয়া, তারপরে খাদ্য দেওয়া, এইসব নিয়ে যে বিষয়গুলি ছিল এইগুলি স্লোগান তুলে রাশিয়া বলশভিক পার্টি এগুলিকে সামনে রেখে জনগণকে ধীরে ধীরে তাদের পক্ষে নিয়ে আসতে থাকে, ব্যাপকভাবে তাদের পক্ষে নিয়ে আসতে থাকে। এইভাবে ফেব্রুয়ারি বিপ্লবের মানে মধ্যে ওরা কাজ করতে থাকে। ফেব্রুয়ারি বিপ্লবটা যে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব, এর ফলে একটা মৌলিক পরিবর্তন রাশিয়ার মানে রাজনীতিতে ঘটে গেল। সেই পরিবর্তনটা লেনিন এপ্রিল থিসিস নামে একটা বিখ্যাত থিসিস মানে সাবমিট করে। সেই থিসিসে তিনি দেখান যে যতক্ষণ পর্যন্ত এই মানে পুরনো সামাজিক ব্যবস্থা ছিল, যার রোমানবের হাতে ক্ষমতা ছিল, ততক্ষণ পর্যন্ত সেটা একটা ফিউডাল ইম্পিরিয়াল রুল হিসেবে ছিল। কিন্তু যখন রোমানবকে সরিয়ে দিয়ে কারেন্সকিরা ক্ষমতায় আসলো, তখন আসলে বুর্জোয়ারাই ক্ষমতায় এলো। এই প্রথম মানে পরিবর্তন ঘটে গেল। যার রোমানবের হাত থেকে ক্ষমতা চলে গেল এর হাতে, ক্ষমতা চলে গেল কারেন্সকি এদের হাতে। ফলে যখন এটা গেল, তখন লেনিন দেখালেন যে সমাজের মধ্যে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। তার কারণ হলো মেইন কোশ্চেন অফ এভরি রেভলিউশন। যে কোনো দেশে, যে কোনো জায়গায়, যে কোনো বিপ্লবের সামনে প্রধান প্রশ্ন হলো রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন। মেইন কোশ্চেন অফ এভরি রেভলিউশন ইজ দি কোশ্চেন অফ স্টেট পাওয়ার। ইন দি হ্যান্ডস অফ হুইচ ক্লাস or which classes the state power is concentrated, which class or which classes is to be overthrown by which class or which classes. This is the main question of every revolution. তো এইভাবে যে বিপ্লবী সংগ্রামটা ওখানে রচিত হয়, তার ফলে লেনিন দেখান যে বুর্জোয়ারা ক্ষমতা যাওয়ার ফলে এখন বুর্জোয়ারদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার যে বিপ্লব, সেই বিপ্লবের স্তরে চলে গেল রাশিয়ায়। যদিও বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের বেশিরভাগ কাজই অপহৃত রয়ে গেছে, কিন্তু বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের অপহৃত কাজ থাকা সেটা কোনোদিনই বুর্জোয়া করতে পারবে না, মানে তাকে সাকসেসফুল করতে পারবে না, তাকে কার্যকরী করতে পারবে না। সাম্রাজ্যবাদ এবং সর্বহারা বিপ্লবের যুগে বুর্জোয়ার আর ক্ষমতা নাই যে এখন এই কলকারখানা, শিল্প ইত্যাদি যা কিছু প্রয়োজন সমাজের, সেগুলি গড়ে তোলে। সে কিছুতেই এটা করতে পারবে না। ফলে সে ফিউডালিজমের সঙ্গে কম্প্রোমাইজ করবে, সাম্রাজ্যবাদের সঙ্গে কম্প্রোমাইজ করবে, এইভাবে চলবে। ফলে এইরকম একটা অবস্থায় রাশিয়ায় বুর্জোয়াদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে, এই বিষয় স্লোগানকে সামনে রেখে আর শান্তি এবং জমি এবং খাদ্য, এইসব স্লোগানকে কেন্দ্র করে পিপলকে জড়ো করে লাখ লাখ মানুষের এই যুদ্ধের পরে যে ভয়াবহ অবস্থা হয়, দুর্ভিক্ষ অবস্থা চলতে থাকে, যে কষ্ট মানুষের উপরে এসেছিল যুদ্ধের মধ্য দিয়ে, যুদ্ধের সময় যে ভয়ঙ্কর কষ্টকর জীবন মানুষকে করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, পুনরায় কোনো যুদ্ধ না লাগুক, এইটাই ছিল মানুষের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা তখনকার সময়। ফলে যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্যে যে স্লোগান কমরেড লেনিন তুললেন, বলশভিক পার্টি তুলল, সেই স্লোগানের পিছনে লাখ লাখ মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষেরা তার পিছনে দাঁড়িয়ে গেল। এবং এইভাবে দাঁড়ানোর মধ্য দিয়ে এই রাশিয়ায়
সমাজতান্ত্রিক বিপ্লবের কার্যকরিতা দাঁড়িয়ে গেল। ওই এতে 6ই নভেম্বর লেনিন ফিরে এলো। এর থেকে নির্বাসনে ছিল, বাইরে বেরিয়ে থাকতে হতো। তারপরে ওই পিরিয়ডের একটু আগে ওই একটা গোলাগুলি হয় এতে, এই পেট্রোগ্রাডে। সেই কারণের জন্য তিনি ফিনল্যান্ড চলে গেছিলেন। ফিনল্যান্ড থেকে ফিরে এসে 6 তারিখে 6ই নভেম্বর তখনকার সময় তিনি ডাক দেন যে সবাইকে ডেকে বলেন যে ক্ষমতা দখল করতে হবে। সেই স্তরে আমরা এসে গেছি, যেভাবে হোক এখন তোমাদেরকে আর প্রস্তুতি নিতে হবে, কী করতে হবে তার সমস্ত রকমের ডাইরেকশন দিয়ে ওই 7 তারিখে ক্ষমতা দখল করা এরকম করলো। যদিও এর মধ্যে অনেক কাণ্ড হয়েছে। ওই কামেনেভ, জিনোভিয়েভ, এই ধরনের যে নেতারা ছিল, তারা এসব মানে 6 তারিখে যে বিপ্লবী অভ্যুত্থান ঘটাবে এই কথাটা এক্সপোজ করে দেয়, এর কাছে মেনসেবিকদের কাগজে এক্সপোজ করে দেয়। তারপরেও সেটা একটা ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার পরেও মানে বিপ্লবী রাজনীতি যে সংগঠিত রূপে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়িয়েছিল, তার ফলে বেশি ক্ষতি করতে পারে নাই, ঠিকই ক্ষমতা দখল করে ফেলে এরা। এইভাবে রাশিয়াতে ক্ষমতা মানে দখল করার যে সেটা তৈরি হয়। এটা হলো সোভিয়েত বিপ্লবের প্রেক্ষিত, সেই কথাটা আমি এর মধ্য দিয়ে বললাম। এই বিপ্লব কি, এই বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব কিনা? বিপ্লব এই জন্যে সমাজতান্ত্রিক যে বুর্জুয়াদের হাত থেকে যখনই যে কোনো দেশে সেই দেশটা যত পিছিয়ে থাকুক, যত অনুন্নত হোক, যদি সেখানে যে কোনোভাবে হোক বুর্জুয়ারা ক্ষমতায় গেছে, আর বুর্জুয়ারা ক্ষমতায় গেছে আর বুর্জুয়াদের হাত থেকেই ক্ষমতা কেড়ে নিতে হবে, এই স্তরে যখন একটা সামাজিক ব্যবস্থা এসে দাঁড়ায়, তখন সেইখানে যে বিপ্লব হয় সেটা সমাজতান্ত্রিক বিপ্লব। ফলে রাশিয়াতে পিছিয়ে পড়া অনেক অনুন্নত অবস্থা থাকা সত্ত্বেও রাশিয়া কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লবই ঘটিয়েছিল, এবং এইভাবে সমাজতান্ত্রিক বিপ্লবের কাজটা করে তারা তাদের সমাজতান্ত্রিক বিপ্লবের যে কর্মসূচি সেগুলি তারা পরবর্তীকালে গ্রহণ করেছে। পরবর্তীকালে কৃষি কর্মসূচির মধ্যে যেহেতু একটা ব্যাকওয়ার্ড দেশ, নানা দিক থেকে ব্যাকওয়ার্ডনেস ছিল, যেখানে ভালোভাবে পুঁজি সঞ্চয় করাই মানে হয়নি, পুঁজিরই মানে অতখানি বিকাশ ঘটেনি। ব্যবসা বাণিজ্য সেটা নানা জিনিসের ক্ষেত্রে পুঁজির বিরাট রোল ছিল। ফলে মানে লেনিন ওই সময় একটা ওয়ার কমিউনিজম বা ন্যাপ নামে, নিউ ইকোনমিক পলিসি নামে একটা ওয়ান স্টেপ ব্যাক দিয়ে এক পা পিছন দিয়ে নিয়ে গিয়ে একটা মানে কম্প্রোমাইজ করে বুর্জুয়াদেরকে কিছুটা সুযোগ সুবিধা দিতে থাকে ব্যবসা বাণিজ্য এইসব করার জন্যে। এই সুযোগ সুবিধা দেওয়ার ফলে যে মানে পুঁজি সঞ্চালন হয় এবং মানে ব্যবসা বাণিজ্য বাড়তে থাকে, তার ফলে কিন্তু অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে একটা প্রাণচাঞ্চল্য আসে এবং একটা মানে কার্যকরী মানে রূপে সেটা দাঁড়ায়। তাহলে এই অবস্থায় সেই কারণের জন্যে ন্যাপ যে হলো সেটাকে এখানে স্থাপনা করেছে। ফলে এখানে কর্মসূচি তাকে কেন্দ্র করে গ্রহণ করেছিল। পরবর্তীকালে ধীরে ধীরে ন্যাপের এই স্তর থেকে বেরিয়ে এসে আবার সমাজতান্ত্রিক যে কর্মসূচি সেগুলি নিতে থাকে। ধীরে ধীরে সমাজতান্ত্রিক কর্মসূচির মধ্যে ঢুকে সমাজতন্ত্রের যে বাস্তব কর্মসূচি হওয়া উচিত সেগুলিকে গ্রহণ করে এগুলি থাকে। এই বিপর্যয়ের সমাজতন্ত্র বিপর্যয় এই অর্থেই বলা হচ্ছে সমাজতন্ত্র বিপর্যয়ের কারণগুলোর বিশ্লেষণ। সমাজতন্ত্রের বিপর্যয় হলো যে, আমি আপনাদেরকে একটা কথা দেখাই, সেটা হলো সমাজতন্ত্র হলো একটা অন্তর্বর্তীকালীন সামাজিক ব্যবস্থা। সমাজতন্ত্র পরিপূর্ণভাবে একটা মানে স্টেবল সামাজিক ব্যবস্থা না। সমাজতন্ত্র হলো
বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব এবং কমিউনিজমের মধ্যে অন্তর্বর্তীকালীন একটি সামাজিক ব্যবস্থা। বুর্জোয়া মানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থেকে সম্পূর্ণ কমিউনিজমে যাওয়া, অর্থাৎ শ্রেণী শোষণের সামাজিক ব্যবস্থা থেকে সম্পূর্ণ শ্রেণীহীন সমাজে যাওয়া যে সংগ্রাম, সেই সংগ্রামের অন্তর্বর্তীকালীন অবস্থা হলো সমাজতান্ত্রিক ব্যবস্থা। ফলে সমাজতান্ত্রিক ব্যবস্থা যখন থাকে তখন সেখানে শ্রেণী সংগ্রাম থাকে এবং শ্রেণীগুলির মধ্যে বিরোধ ইত্যাদি থাকে। বাইরের যে শ্রেণী মানে বিশ্ব পুঁজিবাদী নানা মানে যে বাইরের যে আক্রমণ, সেই সব আক্রমণগুলি মানে আক্রমণগুলির দ্বারা অপদস্থ হওয়ার বা বিকৃতির পথে যাওয়ার নানা রকম উপাদান সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে থাকে। মার্কস বহুকাল আগে উনি সমাজতন্ত্র দেখে যান নাই, কিন্তু সমাজতন্ত্র যদি আসে তাহলে সমাজতন্ত্র কী ধরনের সমাজের মধ্যে আসবে এই সম্পর্কে মার্কস করেছে, মানে একটা ঐতিহাসিক বক্তব্য রেখেছিল গোথা প্রোগ্রামে। গোথা প্রোগ্রাম বলে একটা বই আছে ওনার, সেই বইতে উনি বলছেন যে সমাজতন্ত্র আর শোষণমূলক পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থেকে সমাজতন্ত্র মানে কমিউনিজমে যাওয়ার পথে সমাজতন্ত্র পড়ছে। আর সমাজতন্ত্রে পুঁজিবাদের যে জন্ম যার মধ্যে জন্মেছিল, অর্থাৎ সমাজতন্ত্র জন্মেছে পুঁজিবাদের অভ্যন্তরে, সেই কারণের জন্য পুঁজিবাদের যে নানা উপাদান, সেই উপাদানগুলি এই সমাজতন্ত্রের মধ্যে জড়িয়ে আছে। বার্থমার্ক হিসাবে মানে জন্মচিহ্ন হিসাবে সমাজতন্ত্র পুঁজিবাদের ওইসব উপাদানগুলি তার মধ্যে জড়িয়ে আছে। ফলে তাকে ফাইট করা, তাকে তার বিরুদ্ধে লড়াই করা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক জীবনের সকল ক্ষেত্রকে ব্যাপ্ত করি যে সংগ্রাম, সেই সংগ্রাম করা এইটা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে কোথাও যদি কোনোখানে স্লেকেন হয়, অর্থাৎ কোনো ডিলেটাল কিছু হয়, তাহলে কিন্তু সমাজতন্ত্র বিপন্ন হওয়ার উপায় আবার পুঁজিবাদ নতুন করে রেস্টোর্ড হতে, অর্থাৎ পুঁজিবাদ রেস্টোর্ড হওয়ার জন্যে অবস্থান করে, চেষ্টা করে এবং পুঁজিবাদ পুনরায় প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার বাস্তবতা তৈরি করে। তাহলে এইসব জিনিসগুলি কিন্তু অজানা ছিল তা না, এগুলি মার্ক্সবাদী বিপ্লবী রাজনীতির নেতাদের এই ধরনের ঘটনা ঘটতে পারে, সমাজতন্ত্র পতিত হতে পারে, এইসব জিনিসগুলি জানা ছিল। পরেও মানে যে রাজনৈতিক, সাংস্কৃতিক, নৈতিক সংগ্রাম রেখে আদর্শগত চেতনার মানকে ক্রমাগত উন্নত করা এবং উন্নত থেকে উন্নততর করে বাস্তব অবস্থা যা ঘটছে সেটাকে পরিচালিত করা, বাস্তব অবস্থাকে মোকাবেলা করা এবং বাস্তব অবস্থার উপরে নিয়ন্ত্রণ আনার জন্য যে নৈতিক মানে শক্তি, আদর্শগত শক্তি, সেই শক্তিকে যথার্থভাবে পরিচালনা করা, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন কোনো দেশে এই সমস্যাগুলি আসে, যেমন সমাজতান্ত্রিক দেশে যেটা এসছে সেটা হলো যে সমাজতান্ত্রিক দেশে যেটা এসেছিল সেটা হলো যে জনগণের যে বহু রকমের মানে ডেভেলপমেন্ট সমাজতান্ত্রিক সমাজে হয়, নানা রকমের উন্নত অবস্থা তৈরি করে, জনগণের মধ্যে একটা প্রবণতা ডেভেলপ করে। সেটা হলো যে জনগণ নানা রকমের সুবিধা, যেটা মানে সমাজতন্ত্র সামাজিক ব্যবস্থা হিসেবে নানা রকমের যে তাদেরকে মানে সহায়তা করছে, তাদের উন্নতিতে সাহায্য করছে, সেই সাহায্য করার ফলে সে তাদের মধ্যে নানা ধরনের সুবিধাবাদের জন্ম দেয়। এই সুবিধাবাদ ব্যক্তিবাদের রূপে বাদী ঝোঁক, ইন্ডিভিজুয়ালিস্টিক ট্রেন্ড এগুলি নিয়ে আসে এবং এগুলি নিয়ে আসার মধ্য দিয়ে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে বিপন্ন করে। তার ফলে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই রকমের একটা ব্যক্তিবাদী যে ঝোঁক, সেটাকে ফাইট করতে না পারার ফলে ধীরে ধীরে তার মধ্যে অবক্ষয় ধরতে থাকে, তার মধ্যে ক্রমাগত ক্ষয় ধরতে থাকে। এই ক্ষয় নিবারণ করার জন্য যে সংগ্রাম দরকার ছিল, ওই কমরেড স্ট্যালিনের মৃত্যুর পরে ক্রুশ্চেভ এবং পরবর্তীকালে বুলগারিয়ান এই ধরনের নেতারা, ওই ব্রেজনেভের মতো নেতারা, তারা কিন্তু এগুলিকে
ভালোভাবে কেয়ার করে নাই, এবং তারা এগুলিকে আরও বাড়তে দিয়েছে। যেই সমস্যা সংকট তৈরি হচ্ছিল সেগুলিকে নানা রকমের সুবিধা দিয়ে দিয়ে ওই অর্থনৈতিক দিক থেকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থাগুলির সঙ্গে কম্পিটিশনে নামার নামে অর্থনৈতিক দিক থেকে যে সমস্যায় পড়েছিল, সেই কারণের জন্যে সুবিধা দিয়ে জনগণকে নানা ধরনের কাজ করানোর চেষ্টা, যার ফলে নৈতিক এবং মরাল যে ইনভাইভমেন্টের মধ্য দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করে সামাজিক কাজে নিযুক্ত রাখতো, তার থেকে তারা করে দিল, তার থেকে বিপদগামী করে দিল। এই বিপদগামী করার ফলে ধীরে 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 সমাজতন্ত্রের মধ্যে অবক্ষয়ের একটি প্রক্রিয়া চলে। সে অবক্ষয় চলতে 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 যেহেতু ভিতর থেকে সংগ্রামটা গড়ে উঠতে পারলো না, সে না পারার জন্যে সেটা বিপর্যয়ের দিকে চলে গেল। এইসব ব্যাপারে কমরেড স্ট্যালিন একটা হুঁশিয়ারি ঊনবিংশ কংগ্রেসের মধ্যে তিনি দিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন যে এইসব বিপদ, আমাদের অনেক দিক থেকে পিছিয়ে আছি আমরা বিজ্ঞানে, দর্শনে, সমস্ত ক্ষেত্রে, জ্ঞানতত্ত্বের নানা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমাদের এই পিছিয়ে থাকাটা, যদিও এই কথাটা বলছি যে পিছিয়ে থাকা, সেটা কিন্তু ওইটাও খেয়াল রাখতে হবে যে বিশাল যে যুদ্ধ, যে ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে লিপ্ত ছিল, সেই যুদ্ধের সময় যে দম ফেলার কোনো সময় পাইনি। সমস্ত লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ বুদ্ধিজীবী, ইয়াং জেনারেশন, তারা যে যুদ্ধের ক্ষেত্রে গিয়ে প্রাণ দিল, মারা গেল, এবং যুদ্ধক্ষেত্রে গিয়া বিপর্যস্ত হয়ে গেল, প্রচুর মারা গেল। তার মধ্যে প্রায় 2.5 লক্ষ বুদ্ধিজীবী মারা গেছে, 2 কোটি মানুষ মারা গেছে সেখানে। তার মধ্যে 2.5 লক্ষ বুদ্ধিজীবী, শিক্ষিত লোক মারা গেছে, সাহিত্যিক মারা গেছে, সংস্কৃতিবান মানুষেরা মারা গেছে, এবং যারা নানা দিক থেকে পার্টিকে উচ্চ স্তরে রাখার জন্য, আদর্শগত দিক থেকে উচ্চ স্তরে রাখার জন্য সংগ্রাম করতে পারত, তারা কিন্তু সব দিক থেকে এইভাবে পিছিয়ে যাওয়ার ফলে, সমস্ত দিক থেকে যাওয়ার ফলে এই অবস্থা ছিল। তারপরেও কমরেড স্ট্যালিন এই সমস্ত সংকট বুঝতে পেরেছিলেন, এই বিপদের কথা বুঝতে পেরেছিলেন। তিনি তখন ব্যক্তি সম্পত্তিজাত মানসিকতা থেকে নানা রকমের জটিলতা তৈরি হতে পারে, আসতে পারে, এইসব কথাগুলি পয়েন্ট আউট করে উনি একটা চেষ্টা করছিলেন কী করে এটা করা যায়, রিজলভ করা যায়। এই ব্যাপারে কমরেড শিবদাস ঘোষের নাম শুনেছেন আপনারা। কমরেড শিবদাস ঘোষ আরও উন্নতভাবে ব্যক্তি স্বার্থ এবং সামাজিক স্বার্থের মধ্যে যে দ্বন্দ্ব, সেটাকে সম্পূর্ণ একাত্ম করতে না পারলে এই সমস্যার সমাধান করা যাবে না। এইভাবে উনি যে সুন্দর করে এইসব দেখিয়েছেন, সেই দেখানোর মধ্যেই আছে সমাজতন্ত্র রক্ষা করার উপায়। কিন্তু সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য যারা ক্ষমতায় ছিল, তারা নেতৃত্বে ছিল, তারা সেসব করে নাই, না করার মধ্য দিয়ে ধীরে ধীরে বিপর্যয়ের দিকে চলে যায়। এই হলো সমাজতন্ত্র বিপর্যয়ের মূল কারণ। আর যথার্থ সেখান থেকে বাঁচার উপায় হলো আদর্শগত দিক থেকে সেটাকে রক্ষা করার যে সংগ্রাম দরকার ছিল, সেটারই ঘাটতি। হ্যাঁ, যান্ত্রিক সম্পর্কে দাঁড়িয়ে যায়। যতক্ষণ নেতা কর্মীরা একটা দান্দিক সম্পর্কে না থাকতে পারে, দান্দিক সম্পর্ক বলতে উচ্চ স্তরের যে জ্ঞান, সেই জ্ঞান আয়ত্ত করা যে কর্মীরা, যারা অত্যন্ত সুসংগঠিতভাবে, সুসমন্বিতভাবে পার্টি এবং আদর্শের কথা গুছিয়ে সুন্দর করে বলতে পারে, নেতাদের সঙ্গে রাজনৈতিক, সাংস্কৃতিক, নৈতিক যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক করতে পারে, তাদের সঙ্গে যে কোনো ডিফারেন্স রিজলভ করার জন্যে সংগ্রাম করতে পারে, এই স্তরে যদি কমরেডদের চেতনার মান না থাকলে একটা কমিউনিস্ট পার্টির মধ্যে ধীরে 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 নানা ধরনের পতনের সম্ভাবনা তখন দেখা দেবে। এই পতনগুলি এইভাবে এসেছিল, এইভাবে এই সংগ্রামরা চলেছে। এই হলো বিপর্যয়ের কারণ। স্টালিনের ভূমিকা ঊনবিংশ কংগ্রেসের মধ্যে আমরা স্টালিনের ভূমিকা দেখতে পাই যে স্টালিন বহু রকমভাবে চেষ্টা করেছে আবার এই অনুন্নত মানকে যাতে দূর করা যায়, যাতে ওই দর্শনে, বিজ্ঞানে, নানা ক্ষেত্রে যে পিছিয়ে
গেল, সেই পিছিয়ে যাওয়া অবস্থা থেকে একটু উন্নত অবস্থা নেওয়া যায়, সেগুলির জন্য স্টালিন অনেক চেষ্টা করেছে, অনেক কথা বলেছে, পয়েন্ট আউট করেছে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যখন ঊনবিংশ কংগ্রেস পার্টির হয় 52 সালে, সেই হওয়ার পরে 53 সালের মার্চ মাসে স্টালিন মারা যায়। এই মারা যাওয়াটা একটা সংগ্রামের মানে যথার্থ ধরতে পেরেছিল, ধরে তাকে মোকাবেলা করবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার জন্য 2-3টে বই লিখেছে, ইকোনমিক প্রবলেমস অফ সোশ্যালিজম ইন ইউএসএসআর এবং এই ধরনের, তারপরে মার্কসিজম ইন লিঙ্গুইস্টিক, এইসব লেখাগুলি লেখার পরে তাকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই প্রস্তুতি নেওয়ার মধ্যেই হঠাৎ করে তিনি মারা যান। ফলে মানে বাস্তবে যে সংগ্রামটা গড়ে উঠবার কথা ছিল সেটা উঠে নেই। পরবর্তীকালের নেতারা সেই পথে চলে নাই, না চলার ফলে যে বিপর্যয়ের দিকটা হয়। এই আজকের দিনের শিক্ষা আমাদের জন্যে শিক্ষা, সেই শিক্ষা হলো যে সমাজতন্ত্র কেন পতন হলো আমরা জানি, এবং আমাদের যারা অথরিটি নেতা, বড় নেতা, আদর্শের নেতা, মার্কস, এঙ্গেলস, লেনিন, স্টালিন, মাও সেতুং, শিবদাস ঘোষ, তারা কিন্তু নানা দিক থেকে এই বিপদের কথা বলেছেন, এই বিপর্যয়ের কথা তারা বলেছেন যে এইরকম ভয়ঙ্কর কাণ্ড হতে পারে, এইরকম বিপজ্জনক অবস্থায় পড়তে পারে, সোভিয়েত ইউনিয়ন একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। এটা কমরেড শিবদাস ঘোষ বলেছেন, তার বইগুলি পড়লে বুঝতে পারবেন এসব কথাগুলি বলেছেন। 1948 সাল থেকে কমরেড শিবদাস ঘোষ হুঁশিয়ারি দিচ্ছেন। স্টালিনের পিরিয়ডে তার জীবন্ত অবস্থায় কমরেড শিবদাস ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন যে দুনিয়ার কমিউনিস্ট মুভমেন্টের মধ্যে যে সংগ্রাম, সেই সংগ্রাম যথার্থভাবে পরিচালিত হচ্ছে না। তারা নিজেরা পারস্পরিক সম্পর্কের মধ্যে দ্বান্দ্বিক সম্পর্কের বিপরীতে যান্ত্রিক সম্পর্কে তারা পরিচালিত হচ্ছে। তারা সংগ্রামের মধ্যে নানা রকমের যে পার্থক্য, দেশে দেশে ভিন্ন ভিন্ন অবস্থার মধ্যে যে পার্থক্য, সেগুলিকে সঠিকভাবে নিয়ে আসছে না। তারা সবাই প্রত্যেক ব্যাপারেই হাত তোলার মতো একরকমের সমর্থন সোভিয়েত কমিউনিস্ট পার্টিকে দিচ্ছে, যার ফলে সোভিয়েত কমিউনিস্ট পার্টি এই ধরনের সমর্থন পাওয়ার মধ্য দিয়ে তারাও ডুবে গেল, সোভিয়েত কমিউনিস্ট পার্টিকেও ডুবাবার রাস্তায় নিয়ে গেল। তাহলে এরকম একটা ভুল ভ্রান্তির মধ্যে নিয়ে গেছে কমরেড শিবদাস ঘোষ 1948 সালে সাম্যবাদী শিবিরের আত্মসমালোচনা নামক পুস্তকে এই কথাগুলি বলেছিলেন। আজকের দিনের যে শিক্ষা, সেই শিক্ষা একটাই, সেটা হলো যে যেসব কারণগুলিতে বিপর্যয় ঘটলো, সেই কারণগুলি আমরা যদি জানি, তাহলে দুইটা দিক খেয়াল করতে হবে। যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কোনো স্বাভাবিকভাবেই বিকশিত হচ্ছে না। পুঁজিবাদী সমাজ ব্যবস্থা নানা ধরনের সংকট নিয়ে চলেছে, তার সংকট এবেলা ওবেলা সংকট চলছে। তার যে অর্থনৈতিক যুদ্ধ এখন সারা দুনিয়ায় একে অপরের সঙ্গে করছে, তারা পুঁজিবাদী দেশগুলি, সাম্রাজ্যবাদী দেশগুলি অর্থনৈতিক সংকট যে কোনো সময় মানে যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, অর্থনৈতিক যুদ্ধ সত্যিকারের যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা চলছে, এবং কোথাও কোনো মানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় কল কারখানা বন্ধ হচ্ছে, কোথাও কোনো নতুন কিছু হচ্ছে না, রিটেনশমেন্ট বাড়ছে, কলকারখানার ক্লোজার বাড়ছে এবং সমস্যা সংকট বাড়ছে। এইরকম একটা অবস্থার মধ্যে যখন আমরা আছি, তখন আমরা আবার এটাও মনে করি যে যদি আমরা আদর্শগত দিক থেকে যে বিপ্লবী পার্টি করি, সেই বিপ্লবী পার্টিকে আদর্শগত দিক থেকে এমন একটা মানে রাখতে পারি যে মানে নেতা কর্মীরা সবাই দ্বান্দ্বিক সম্পর্কের মধ্যে থাকবে, সচেতন সক্রিয় হবে, রাজনৈতিক আন্দোলন মধ্যে অংশগ্রহণ করবে এবং সচেতন সক্রিয় এই আন্দোলন প্রক্রিয়ার মধ্যে থাকার মধ্য দিয়ে এই মানে বিপ্লবী রাজনীতি সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে। এবং বিপ্লবী রাজনীতি, আদর্শগত রাজনীতি, তাকে উচ্চস্তরে নিয়ে যাওয়ার জন্যে, তাকে যথার্থভাবে ধারণ করার জন্যে, তার যে বর্তমান অবস্থা তার থেকে ক্রমাগত উন্নত অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্যে, অবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আদর্শেরও যে পরিবর্তন, উন্নত দিকে যেতে হয়, উন্নত জায়গাতে নিয়ে বিপ্লবী রাজনীতি গড়ে তুলতে পারবো এবং সঠিক পার্টি গড়ে তুলতে পারবো। তার সমস্ত উপাদান
বিশ্ব পরিস্থিতিতে আছে এবং আমাদের দেশের পরিস্থিতিতে আছে। আমাদের দেশে কি ভয়ঙ্কর কাণ্ড চলছে, এইখানে একদলীয় শাসন, জবরদস্তির শাসন, নিপীড়ন, নির্যাতন, এইসবের মধ্যে আমাদের যে দম ফেলার কোনো সময় নেই। মানুষকে কোনো কিছুতেই দিচ্ছে একটা ফ্যাসিস্ট রুল গায়ের জোরে মানুষের উপর চাপিয়ে দিয়েছে। এই রকমের একটা সামাজিক ব্যবস্থার মধ্যে মানুষকে বাঁচতে যদি হয়, সমাজতন্ত্রের পথ ছাড়া কোনো পথ নেই। এই হলো আসল কথা। এরা দুনিয়ায়, এই জায়গায় বাংলাদেশে, সারা দুনিয়াতে এই সমস্যা। মায়ানমারে সাধারণ মানুষের জন্য এই সমস্যা, একই সমস্যা, একই সমস্যারই আউটকাম হিসাবে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যাগুলি আমাদের উপরে একটার পর একটা দেখতে পাচ্ছি আমরা। ভারতেও একই সমস্যা, একই জবরদস্তি। এইখানে সামান্য জিনিস নিয়ে মানুষ হত্যা করছে, মানুষকে মারছে, খুন করছে। ফলে সমস্ত বিশ্বব্যাপী আজকে এরকমের একটা সমস্যা। তো ফলে এই সারা দুনিয়ায় যে মানে বাস্তব অবস্থা, সেই অবস্থাকে বুঝে সর্বহারা শ্রেণীর বিপ্লবী পার্টি গড়ে তোলার সংগ্রাম, সেটা যদি আমরা যথার্থ ন্যায়নীতি মূল্যবোধের উপরে যথার্থ দাঁড়াতে পারি, ঠিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমরা সামনে অতীতের যে ভুলগুলি সেখান থেকে শিক্ষা নিয়ে বর্তমানে আমরা যে আমাদের কর্তব্য যথার্থ পালন করতে পারি। এক দেশের সমাজতন্ত্র বাস্তব কিনা, পার্মানেন্ট রেভলিউশন নামে মানে ধারাবাহিক বিপ্লব একটার পর একটা দেশে চলতে থাকবে, এইরকম করে ভিউ করেছিল, যেটা আসলে বাস্তব না, সত্য না, সঠিক না। যে কোনো একটা দেশে বিপ্লব করার পর বিপ্লব রক্ষা করা, সেটা যদি বাস্তব হয়, তাহলে সেটা মানে সেখানে এক দেশে বিপ্লব সম্ভব। তো 70 বছর ধরে মানে ছিল সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল সোভিয়েত ইউনিয়নে, তাহলে এতদিন থাকলো কী করে যদি এক দেশে সম্ভব না হতো? কেন পতন হলো সে কথা তো আমরা আলোচনা করলাম, কিন্তু তারপরেও সেই পতনের মূল কারণ কিন্তু এক দেশে সমাজতন্ত্র হতে পারে কি না সেই প্রশ্নের সঙ্গে রিলেটেড না। এই প্রশ্ন সম্পূর্ণ ভিন্ন। কারণ এক দেশে সমাজতন্ত্র হতে পারে যে সেটা প্রমাণ 70 বছর ধরে থেকে একটা প্রমাণ হয়ে গেছে যে থাকতে পারে, একটা দেশে বিপ্লব হতে পারে এবং সমাজতন্ত্র হতে পারে। সমাজতন্ত্র যে পৃথিবীতে নতুন আবার ফিরে আসবে, সেটাও তো প্রমাণ আবার চাই। প্রমাণ এই জন্যে যে এসেছিল, তো এসে বেশ কিছুদিন মানুষের সমাজ ব্যবস্থার মধ্যে নানা রকমের আলোড়ন তৈরি করেছিল। তো মানুষের সমস্ত রকমের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে যে সমাজ, সেখানে নতুন ধরনের অধিকার দিয়েছিল। তো সকল অধিকার, নারীর অধিকার এবং মানে সমস্ত বয়স্ক মানুষকে মানে দেওয়া, যত রকমের প্রয়োজন তাদের সহায়তা সাহায্য করা, এবং সমস্ত গরিব সাধারণ মানুষ তাদের স্বাস্থ্যের জন্য যত রকম ব্যবস্থা আছে সেগুলি দেখা, তাদের খাদ্যের ব্যবস্থা রাখা, তাদের স্বাস্থ্যের ব্যবস্থা রাখা, তাদের এবং সার্বজনীন শিক্ষা, সকল মানে যুবক যুবতীদেরকে শিক্ষিত হওয়ার জন্যে ফ্রি এডুকেশনের জন্যে বিজ্ঞানভিত্তিক শিক্ষা সেখানে দেওয়া হয়েছিল, যা দুনিয়ার সামনে একটা মডেল হিসেবে ছিল। তো তারপরে এইভাবে এই সামাজিক ব্যবস্থা এখানে এসেছিল। সেই সামাজিক ব্যবস্থা প্রমাণ করে যে সেইটা একটা বাস্তব এবং ঠিক, এবং এইভাবে মানুষকে সব রকমের অধিকার মানুষকে দিয়েছিল। কর্মের অধিকার, যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষ পাবে, কর্ম পাবে। কাজ না দেওয়াটা সরকারের একটা অপরাধ। গভর্নমেন্টের সাংবিধানিক রাইট এই কাজ পাওয়াটা, রাইট টু ওয়ার্ক। তারপরে আবার সেই দেখুন কত বড় একটা অধিকার দিয়েছিল, যারা জনগণের প্রতিনিধি, সেই প্রতিনিধিরা যারা ইলেক্টেড হতো, সেই ইলেক্টেড প্রতিনিধিদেরকে কল ব্যাক করে নিয়ে আসতে পারতো। ওখানে রাজনৈতিক অধিকার দিয়েছিল যে তাদেরকে সেখান থেকে কল ব্যাক করে নিয়ে আসতে পারতো। কল ব্যাক করা মানে হলো যে কোনো প্রতিনিধি যদি যথার্থভাবে মানে তার যে নির্বাচক মণ্ডলী, তাদের অধিকার, তাদের যে প্রয়োজন, সেটাকে যথার্থভাবে মিট করতে না পারে, তাহলে তাকে কল ব্যাক করে অপসারণ করতে পারত। এত বড় অধিকার দিয়েছিল। দুনিয়ার কোনো পুঁজিবাদী দেশে এই অধিকারগুলি দেয়নি। এবং নানা দিক থেকে মানে মেয়েদেরকে যে অধিকারগুলি দিয়েছিল, সেগুলিও দুনিয়ার পুঁজিবাদী কোনো দেশে দিতে পারে নাই। বেকার সমস্যার সমাধান করে দেওয়া,
সেটা দুনিয়ার কোনো পুঁজিবাদী দেশ পারে নাই। নারীর যত রকমের অত্যাচার নারীর উপরে হয় তার সমস্ত কিছুর অবসান ঘটিয়ে তাদেরকে ফ্রিডম এবং মানে স্বাধীনভাবে নিয়ে গ্রো করার যে রাস্তা করে দিয়েছিল, এইসব অধিকারগুলি কোনোটাই দিতে পারে নাই। ফলে এইভাবে বিপ্লবী রাজনীতি উন্নত থেকে উন্নততর জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে এবং সেটাকে নিয়েই আমাদেরকে এগোতে হবে। এক দেশে সমাজতন্ত্র এসছিল, বহুদিন ধরে ছিল, কিছু ভুলের জন্য সেটা নষ্ট হয়েছে। সেই ভুল থেকে মুক্ত হবে, শিক্ষা নিয়ে মুক্ত হয়ে আবার বিপ্লবী রাজনীতি নতুন করে দুনিয়ায় গড়ে উঠবে। এই কথা বলেই আমি বক্তব্য শেষ করছি।